আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি ২০২১ এর যে ম্যাথ অ্যাসাইনমেন্টটা দেয়া হয়েছে কনিক্স এর উপরে, সে অ্যাসাইনমেন্টের উপর আলোচনা করব। আমি ফারহান খান রম্য, বুয়েট সিভিল ২০১৮ ব্যাচের আজকের লেসনে আছি তোমাদের সাথে। পুরো অ্যাসাইনমেন্টের কি, কি সলিউশন হতে পারে, কিভাবে করে আমরা সলিউশন গুলো করতে পারি সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা দেয়া এবং এই যে সলিউশন গুলো আছে, সলিউশন গুলো যে পিডিএফটা আছে, পিডিএফটাও কিন্তু আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু দেয়া থাকবে। সো সেখান থেকে আমরা যে স্লাইডটা আছে সেটা নামিয়ে নিতে পারি, স্লাইডের পিডিএফটা নামিয়ে নিতে পারি। সো চলো দেরি না করে শুরু করে দেই উইক 3 এর কনিক্সের অ্যাসাইনমেন্টটা। এখানে পুরো কোশ্চেনটা দেয়া আছে, তোমরা দেখতে পারো তোমাদের যে পিডিএফটা দেয়া হয়েছে সেখান থেকে এই কোশ্চেনের এসএস নেওয়া হয়েছে। এইগুলোকে আমরা আসলে ব্রেকডাউন করে পরবর্তী পার্টে খুব সুন্দর করে সাজিয়েছি। প্রথম যে প্রশ্নটা আছে সেখানে আমরা উদ্দীপক এবং সকল প্রশ্নগুলো একটু দেখে নিই। উদ্দীপকে প্রথমত দেয়া আছে, প্রথম একটা ইকুয়েশন দেয়া আছে যেটাকে একটা কনিক্সের ইকুয়েশন বলা হচ্ছে। ইন সাম কেসেস কনিক্সের ইকুয়েশন বলে দেয়া হয়েছে। এরপর আরেকটা চিত্র দেয়া আছে যেটাকে আমরা বলতে পারি একটা এলিপস অথবা উপবৃত্তের একটা চিত্র এটা। ভালো কথা। এর আলোকে আমাদের ৫টা কোশ্চেন আনসার করতে বলা হয়েছে। ৫টা কোশ্চেনের প্রথমটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4px মাইনাস 12 প্যারাবোলাটি s বিন্দুগামী হলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক, অক্ষরেখা এবং নিয়ামকের ইকুয়েশন বের করতে বলা হয়েছে। উপবৃত্তের নিয়ামক দ্বয়ের ইকুয়েশন, এই যে উপবৃত্তটা দেয়া আছে চিত্রে সেটার নিয়ামকের ইকুয়েশন বের করতে বলা হয়েছে। এসএস প্রাইমকে, এই যে উপবৃত্তটার মধ্যে এসএস প্রাইমকে বৃহৎ অক্ষ এবং ৮ উৎকেন্দ্রিকতা বিশিষ্ট হাইপারবোলার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, যেটা কম্পারেটিভলি জটিল একটা অ্যাপ্রোচের ম্যাথ এবং এই ম্যাথটা আমাদের অনেকের ভুল হতে পারে। সো লিস্ট অন্য প্রবলেমও যদি কেউ সলিউশন না করে থাকো, লিস্ট এই গ নাম্বার যে প্রবলেমটা আছে, এই গ নাম্বার প্রবলেমটা লিস্ট দেখে যে, তাহলে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে বা লিস্ট আরেকটা নতুন আইডিয়া তোমরা হয়তো জেনারেট করতে পারবে। ঘ নাম্বারে বলা হয়েছে আলফা সমান সমান 18, বিটা সমান সমান 8 হলে ১ নং কনিকের প্রকৃতি নির্ণয় করে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আলফা ইজ ইকুয়াল টু 9, বিটা ইজ ইকুয়াল টু -16 হলে ১ নং কনিকের প্রকৃতি নির্ণয় করে এর কেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন বের করতে বলা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি এখানের যে ক, খ এবং গ, এই তিনটা আসলে ২ নাম্বার যে স্টিম আছে, ২ নাম্বার স্টিমের আলোকে আমাদের করতে হবে খ নাম্বারও। আর ঘ এবং নাম্বার যেটা, সেটা কিন্তু ১ নাম্বারের যে ইকুয়েশনটা দেয়া আছে সেই স্টিমের আলোকে করতে হবে। সো এই ক্লাসিফিকেশনটা আমরা এখান থেকে করতে পারি। তো দেরি না করে আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখি। প্রথম কোশ্চেনে এই যে উপবৃত্তটা আছে সেটার ইকুয়েশন বা এটা চিত্রটা দেয়া আছে। চিত্রের মধ্যে আমাদের বলা আছে এস এর ভ্যালু বলা আছে, এস প্রাইম বলে দেয়া আছে। এইদিকে তোমার এসপি এর ভ্যালু 2 বলেছে, পিএম এর ভ্যালু 3 বলেছে। ভালো কথা, এত কিছু লাগবে না আসলে প্রথম ম্যাথটা করতে। প্রথম ম্যাথে বলা হয়েছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4px মাইনাস 12 প্যারাবোলাটি এস বিন্দুগামী হলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক, অক্ষরেখা এবং নিয়ামকের ইকুয়েশন বের করতে হবে। সো জাস্ট এস বিন্দুগামী, তার মানে আমার এই টোটাল চিত্রটা থেকে আসলে এস বিন্দুটা কোনটা আমার কিন্তু সেটা লাগবে। আচ্ছা, এই পরাবৃত্তটা কেমন হবে, কোন দিকে থাকবে? y এর দুই পাশে থাকবে, তাই না? আর ইয়া সো y এর দুই পাশে যদি থাকে তাহলে এই যে এরকম একটা চিত্র হতে পারে। ওকে, সো এরকম একটা রেসপেক্টিভ চিত্র আঁকার পরে এখন আমাদের কি করা লাগবে বলো? এই যে পরাবৃত্তটা আছে সেটা কিন্তু 3,0 দ্বারা গেছে, তার মানে 3,0 তো অবভিয়াসলি এক্স অক্ষের উপর অবস্থিত। সো আমি ধরে নিতে পারি এই বিন্দুটাই হচ্ছে 3,0। ঠিক আছে, কারণ এক্স অক্ষের উপরে তো একটা বিন্দুতেই ছেদ করবে। ওকে, যাই হোক, এখন কোন বিন্দু যদি, কোন বক্ররেখা যদি কোন একটা বিন্দু দিয়ে যায় তাহলে কি হবে? অবভিয়াসলি ওই বিন্দু দ্বারা বক্ররেখাটা সিদ্ধ হবে। এই সিদ্ধ করা দিয়ে আমরা আসলে কার ভ্যালু পাবো? পি এর ভ্যালু পাবো, তাই না? এইসব কিন্তু বইয়েরই ম্যাথ, এই ম্যাথটা আমরা বইয়ে করি। সো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4px মাইনাস 12 হচ্ছে প্যারাবোলাটার ইকুয়েশন। তা আমরা যদি এটার মধ্যে আসলে 3,0 কে ইনপুট করে দেই তাহলে আমরা কি পাবো দেখি। এখানে 0 বসবে, সো 0 ইজ ইকুয়াল টু 4p3, তার মানে 3 4 12, 12p মাইনাস 12। সো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে p ইজ ইকুয়াল টু 1 পাবো ক্যালকুলেশন করে। p ইজ ইকুয়াল টু যদি 1 ক্যালকুলেশন করে পাই তাহলে আমাদের যে পরাবৃত্তটা আছে বা প্যারাবোলাটা আছে সেটা কেমন হবে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x মাইনাস 12, তাই না? এখন প্যারাবোলার জেনারেল ইকুয়েশনের মতো যদি আমরা সাজাতে চাই, প্যারাবোলার জেনারেল ইকুয়েশনের মতো সাজালে এটা দেখতে কেমন লাগবে বলো? প্যারাবোলার জেনারেল ইকুয়েশনের মতো সাজালে এটা লাগবে হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে 4 কমন নিয়ে নিব। 4 এর সাথে আসলে 1 থাকে তারপরে, তার মানে a এর ভ্যালু হচ্ছে 1, সো x - 3 থাকবে, তাই না? যেখানে a এর ভ্যালু কত? 1 হবে।
এর ভ্যালু হবে 1। ওকে, এটা তো তোমরা পরবর্তীতে লিখে নিতে পারবে, এটার খাতার মধ্যে তো লেখা লাগবে না তোমাদের। সো এটাকেই কিন্তু আমরা ছোট একটা আকারে প্রকাশ করি, সেটা কি, ধরো ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার নিয়ে তো আমার কোনো সমস্যা নেই। ওয়াই স্কোয়ার সমান সমান 4 ইন্টু 1 ইন্টু এটাকে আমরা কিন্তু বড় হাতের একটা এক্স দ্বারা প্রকাশ করে নেই, যাতে যেখানে এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু এক্স আমরা ধরে নিচ্ছি। এটা কিন্তু আমাদের ব্রেকেটে ধরে নেওয়া লাগবে, এক্সটা ছোট হাতের ছিল, ওটাকে আমরা বড় হাতের একটা এক্স ধরে নিয়েছি। খুব ভালো কথা। তো এইটার আলোকে আমরা যখন পরবর্তী প্রবলেম করতে যাব তখন আসলে জিনিসগুলো কেমন হয়ে যায় সেটা একটু আমরা দেখি। সো আমাদের চিত্রটা আছে এমন। এখন এইটার আলোকে আমরা যে ইকুয়েশন গুলো পেয়েছি সেটা যদি আমি এটার নিচে লিখতে চাই তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 4 ইন্টু 1 ইন্টু এক্স মাইনাস থ্রি। আমি বারবার 1 কেন লিখছি, কারণ এর ভ্যালুটা যে 1 সেটা বোঝানোর জন্য। ওকে, সো এখান থেকে তারপর আরেকটা ভ্যালু পেয়েছি, সেটা হচ্ছে আমি যদি এক্স এর ভ্যালুটা ধরে বসাই তাহলে এটাও কিন্তু ভ্যালুটা পেয়েছি। ওকে, তো এইগুলা দিয়ে আসলে আমাদের যে ক্যালকুলেশন করা লাগবে সেটা করা লাগবে। তো দেখি, ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, জেনারেল ফর্মুলার একটা ম্যাথ। সো এখানে যদি আমরা এটার উপকেন্দ্র বের করতে যাই তাহলে উপকেন্দ্রটা কোথায় অবস্থিত, দেখো তো এই যে এইরকম লাল বিন্দুটা যেখানে দেখাচ্ছে এরকম কোন একটা জায়গায় অবস্থিত হবে এক্স অক্ষের উপরে। ভালো কথা। তো এক্স বরাবর কোন একটা ভ্যালু থাকবে এবং ওয়াই বরাবর সেটা 0 হবে। তো নরমালি আমি যদি এরকম 4ax এইভাবে করে ফর্মুলাতে বসাই তাহলে এক্সটা বড় হাতের। সো তাহলে আমাদের উপকেন্দ্র যদি আমি বের করতে যাই তাহলে আসলে কি দাঁড়াচ্ছে দেখো তো। যখন আমি উপকেন্দ্র বের করতে যাব উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে তোমার বড় হাতের এক্স, আচ্ছা নরমালি ছোট হাতের এক্স কমা ওয়াই সমান সমান হয়, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয় এরকম ওয়াই স্কোয়ার সমান সমান 4ax এর ক্ষেত্রে হয় a কমা 0, তাই না? সো a কমা 0 হয়। তাহলে দেখো আমাদের ক্ষেত্রে আসলে কি হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে তোমার বড় হাতের এক্স কমা ওয়াই ছোট হাতের ওয়াই ইজ ইকুয়াল টু হবে তোমার এ কত, এর ভ্যালু হচ্ছে 1, তাই না? এখানে এর ভ্যালু 1 বলতে পারো। সো 1 কমা 0 হবে। ঠিক আছে, তো ওয়াই এর ভ্যালু 0, কোনো সমস্যা নেই। কিন্তু এক্স তো আর এক্স না ভাই, আমার তো ছোট হাতের এক্স লাগবে। সো আমার এখানে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1। তো এই এক্স তো আর আসলে এক্স না, তাহলে আমরা কি বলতে পারি, বা এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো এখান থেকে এক্স এক্স এর ভ্যালু এক্স মাইনাস থ্রি আমরা একটু আগে ধরে নিয়েছিলাম। সো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স সমান সমান হচ্ছে 3 প্লাস 1 মানে 4। তাহলে এক্স সমান সমান যদি 4 হয় তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, দেখো আমরা লিখতে পারি অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই হুইচ ইজ 4 কমা 0। হোপফুলি আমরা সবাই উপকেন্দ্রের স্থানাঙ্কটা খুব ইজিলি বের করা শিখে ফেললাম। এরপরে এটার অক্ষরেখার ইকুয়েশনটা দেখো তো। অক্ষরেখার ইকুয়েশন বের করা কি খুব কঠিন কিছু? নরমাল এক্স অক্ষই তো হবে, এই যে ক্লোজ হয়ে গেল এক্স অক্ষটা। সো অক্ষরেখার ইকুয়েশন কিন্তু আসলে চেঞ্জ হয়নি, যেহেতু এটা ওয়াই ওয়াই এর ভ্যালুটা তোমার 0 আছে, সো এখানে তোমার এটা চেঞ্জ হয়নি। সো এক্স অক্ষের ইকুয়েশন কি, ওয়াই সমান সমান 0। সো আমরা যদি এখান থেকে অক্ষরেখার ইকুয়েশন বের করতে চাই তাহলে অক্ষরেখার ইকুয়েশন কিন্তু খুবই সহজে বের হবে, এবং ওয়াই এর মধ্যে যেহেতু কোনো জটিলতা নেই, সো অক্ষরেখার ইকুয়েশন কিন্তু এক্স অক্ষের ইকুয়েশন ওয়াই সমান সমান 0ই হবে। আমরা একটু সুন্দর করে লিখে ওয়াই সমান সমান 0ই হবে। ওকে, এরপরে নিয়ামকের সমীকরণ বের করার সময় নিয়ামক আসলে কোথায় থাকবে দেখো তো। এই যে এই বরাবর কোথাও থাকবে, এই যে ব্লু কালারটা আছে ব্লু কালার বরাবর কোথাও হয়তো থাকবে। সো আমরা ব্লু কালারে যদি একটু লেখা ট্রাই করি নিয়ামকের ইকুয়েশন। সো নিয়ামকের ইকুয়েশন যদি বের করতে চাই তাহলে খেয়াল করে দেখো, এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন আমরা জানি এক্স সমান সমান সামথিং, এবং এই ক্ষেত্রে কি হয় বলতো, এইরকম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু এ হয়। এখন তাহলে আমরা দেখি আমাদের যে পরাবৃত্তটা আছে বা প্যারাবোলাটা আছে সেখানে এক্স এর ভ্যালু হচ্ছে বড় হাতের এক্স এবং এ এর ভ্যালু হচ্ছে 1, রাইট? সো এখানে যদি এরকম হয়, সরি, এক্স সমান সমান মাইনাসে ভ্যালু হয়, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এক্স সমান সমান মাইনাসে, সো এটা হবে এক্স সমান সমান -1। সো এখানে এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস থ্রি, আমরা আগে থেকে জানি। ওটাকে তোমরা যদি একটা ইকুয়েশন দিয়ে রাখো বা কিছু দাও অথবা ধরা থেকে, সমস্যা নেই, তোমাদের মতো করে করে নিতে পারো। ওকে, সো এখান থেকে দেখো তাহলে আমরা কি পাচ্ছি, এক্স সমান সমান পাচ্ছি হচ্ছে 3 মাইনাস 1 মানে 2। এক্স সমান সমান 2 পাচ্ছি। এটাই কিন্তু হচ্ছে আমার নিয়ামকের ইকুয়েশন। এটা কিন্তু আমার নিয়ামকের ইকুয়েশন। তো দেখো আমরা খুব ইজিলি কিন্তু তিনটা আনসার পেয়ে গেলাম।
এটাকেই তোমরা যদি সুন্দর মতো শেষে লিখে দাও, অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4,0 অক্ষরেখার ইকুয়েশন হচ্ছে y is equal to 0 এবং নিয়ামকের ইকুয়েশন হচ্ছে x সমান সমান 2। তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এই ক নাম্বার যে ম্যাথটা আছে সেটাকে সলভ করতে পারছি। ক নাম্বার ম্যাথের সকল সমস্যা শেষ। যদি কোনো সমস্যা অ্যারাইজ করে তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, তারপরে আমরা চলো খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। খ নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে যে প্যারাবোলাটা যেটা আছে সেটার, প্যারাবোলা না, যে এলিপসটা আছে, এলিপস উপবৃত্তটার নিয়ামকের ইকুয়েশন, নিয়ামক যেগুলো আছে সেগুলোর ইকুয়েশন বের করা লাগবে। তো খেয়াল করে দেখে আমাদের এখানে টোটাল জিনিসে কি কি দেয়া আছে। এটা হচ্ছে একটা জেনারেল কেসের এলিপস, সেটা আমি বুঝতে পারছি, কারণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আমার প্রধান অক্ষ এবং বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ দুটো ধরা হয়েছে, মেজর এবং মাইনর এক্সিস ধরা হয়েছে। তো এটা থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারি এটা নর্মাল একটা পরাবৃত্ত, আদর্শ ইকুয়েশনের একটা উপবৃত্ত, পরাবৃত্ত বলে ফেলছি বারবার। ওকে, সো এখানে দেখো তাহলে যদি এস এর ভ্যালু এটা হয় তাহলে এস প্রাইম এর ভ্যালু অবভিয়াসলি কি হতে বাধ্য? এস প্রাইম এর ভ্যালু কিন্তু গ্রিন কালারে লিখি, এস প্রাইম এর ভ্যালু কিন্তু -3,0 হতে বাধ্য, তাই না? কারণ এটা জেনারেল ইকুয়েশনের একটা উপবৃত্ত। ওকে, সো আমরা আসলে কি জানি? আমরা এখান থেকে এস এস প্রাইম এর ভ্যালু জানি, আমরা দেখো এসপি এর ভ্যালু জানি এবং পিএম এর ভ্যালু জানি। আচ্ছা, এখানে এইগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে, খেয়াল করে দেখো আমাদের নিয়ামকের ইকুয়েশন কি হয়। আমরা যদি প্রথমে একটু ব্রেইনস্টর্মিং করে নেই, আমাদের ইউজুয়ালি যে কোনো একটা সাধারণ ইকুয়েশনের উপবৃত্তের ক্ষেত্রে নিয়ামকের ইকুয়েশন কিন্তু হয় x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই, তাই না? এরকম একটা ফর্মের। আমরা যদি a গ্রেটার দেন b ফর্মের একটা কিছুর দিকে যাই, যেটা আমাদের চিত্রে দেয়া আছে, তাহলে x সমান সমান প্লাস মাইনাস a বাই e হয়, তাই না? এটা হচ্ছে আমাদের নিয়ামকের ইকুয়েশন হয়। তো যাই হোক, a গ্রেটার দেন b এর জন্য যদি এটা হয়, আমি মুছে দিচ্ছি এটা কারণ সুন্দর করে লেখা থাকবে তোমাদের জন্য। তো দেখো, এরকম হলে তাহলে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি, চিত্র হতে আমরা বুঝতে পাচ্ছি উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ কেন্দ্র তো 0 0 দেয়া আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এ ইজ গ্রেটার দেন বি, তাই না? এটা আমরা চিত্র দেখে বুঝতে পারি যে এ গ্রেটার দেন বি হচ্ছে। ভালো কথা। তাহলে এটা যদি হয় আমাদের, অতএব আমাদের নিয়ামকের ইকুয়েশন কি হচ্ছে? নিয়ামকের ইকুয়েশন হচ্ছে, অতএব নিয়ামকের ইকুয়েশন হবে এ বাই। তাহলে তুমি চিন্তা করে দেখো, নিয়ামকের সমীকরণ যদি এ বাই ই হয় তাহলে আমার অ্যাকচুয়ালি কয়টা ডাটা লাগবে? নিয়ামকের সমীকরণ হচ্ছে তোমার এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা দুটো হবে, এই যে এই লাল দুটো রেখা দেখছো, ওয়াই অক্ষের সমান্তরাল রেখে এক্স সমান সমান প্লাস মাইনাস এ বাই ই হবে, এই দুটোই হবে আমার নিয়ামক। তো দেখো আমার আসলে এ লাগবে এবং ই লাগবে, আমার কি কি ডাটা দিয়েছে? এস পি, পিএম এবং এস এস প্রাইম, এই দুটো ভ্যালু দেওয়া আছে, তাই না? তাহলে আমরা যদি প্রথমেই এসপি এবং পিএম থেকে ই এর ভ্যালুটা বের করে ফেলি, দেখো তো আমরা কি জানি? যদি উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে নরমাল সূত্রটা হচ্ছে, উপবৃত্তের ক্ষেত্রে বা যে কোনো কনিক্সের ক্ষেত্রে আসলে এসপি সমান সমান কি হয়? ইপিএম হয়। এখন পরাবৃত্তের ক্ষেত্রে এসপি সমান সমান পিএম বলি, বাট ই এর ভ্যালু কত? 1, আমরা সবাই জানি। সো ওই জন্য এসপি সমান সমান পিএম বলি এখানে, বাট ইউজুয়ালি এসপি সমান সমান ই ইন্টু পিএম ই হয়। ই তে আমরা উৎকেন্দ্রিকতা বা এক্সেন্ট্রিসিটি বুঝাচ্ছি। সো দেখো এখান থেকে কিন্তু এসপির ভ্যালু দেয়া আছে, পিএম এর ভ্যালু দেয়া আছে, তো আমরা খুব ইজিলি ই সমান সমান বলতে পারি এসপি বাই পিএম, রাইট? সো এসপির ভ্যালু কত? এসপির ভ্যালু হচ্ছে 2, পিএম এর ভ্যালু হচ্ছে 3, তাই না? এবং 2/3 যেহেতু লেস দেন 1, তো বুঝতে পারছো এটা একটা উপবৃত্তের ইকুয়েশন। ভালো কথা। তো এটা থেকে আমরা উপবৃত্তের ইকুয়েশনের এটা বের করে ফেললাম, ই এর ভ্যালুটা বের হয়ে গেল 2/3। এরপরে কিন্তু আমরা এস এস প্রাইম থেকে কিন্তু তোমার আহ এ এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, কারণ আমরা কি জানি বলো? ধরো যদি আবার দিয়ে লিখি, আবার দিয়ে যদি লিখি এস এস প্রাইম সমান সমান অ্যাকচুয়ালি কি বলতো? আমরা জানি যে কোনো একটা উপবৃত্তের দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? 2AE, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে, রাইট? সো এই উপবৃত্তের ক্ষেত্রে যেহেতু এ গ্রেটার দেন বি, সো এটা হচ্ছে 2AE। ভালো সংবাদ। এখন এইগুলা লেকচার যদি কারো লাগে তাহলে আমাদের চ্যানেলের ভিতরেই দেখবে যে কনিক্স এর লেকচার গুলো কিন্তু খুব সাজানো ভাবে দেয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিলেই পারবে। ওকে, তো এখন দেখো এস এস প্রাইম এর ভ্যালু আমরা কত জানি, বা এস এস প্রাইম এর ভ্যালু তুমি বুঝতেই পারছো, এটা থেকে এটার দূরত্ব হবে। সো এখান থেকে এটার দূরত্ব কত? √√2
রুট ওভার 3 প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে এবং 0 মাইনাস 0 হোল স্কোয়ার। ওকে, সো এটা সমান সমান 2a এবং ই এর ভ্যালু কত বলো তো? ই এর ভ্যালু কিন্তু আমরা জানি অলরেডি, ই এর ভ্যালু জানি 2/3। ওকে, তো এই ক্যালকুলেশন থেকে আমরা পরের পেজে করি। খেয়াল করে দেখো এই পাশে কিন্তু রুট ওভার 6 স্কোয়ার হয়ে যাবে, তাই না? রুট ওভার 6 স্কোয়ার হয়ে যাবে। সো রুট ওভার 6 স্কোয়ার হয়ে গেলে এটা আসলে কত হচ্ছে? অবভিয়াসলি 6, রাইট? সো এখানে 6 হবে, 6 স্কোয়ার তার উপরে রুট থাকলে 6 হয়ে যাচ্ছে। তো এটা দেখি আমরা এই পাশে লিখে ফেলি পরের পেজে। দেখো যে বাম পাশে আমার ভ্যালু কত পাচ্ছিলাম? রুট ওভার 6 স্কোয়ার, যেটা হচ্ছে 6 হয়ে যাচ্ছে। ডান পাশে ভ্যালু পাচ্ছিলাম, খেয়াল করে দেখো, 2a ইন্টু 2/3। সো উপরে হচ্ছে 4a, সরি, উপরে হচ্ছে 4a এবং নিচে হচ্ছে 3, রাইট? সো এখান থেকে দেখো আমরা যদি ক্যালকুলেশন গুলো করি তাহলে কি দাঁড়াচ্ছে? অবভিয়াসলি তোমার 4a/3 সমান সমান দাঁড়াবে হচ্ছে 6, তাহলে a সমান সমান দাঁড়াবে হচ্ছে 6 ইন্টু 3 ডিভাইডেড বাই 4। সো এটাকে 2 দ্বারা ভাগ করলে 3 হবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে তোমার 2 হবে। সো আলটিমেটলি a এর ভ্যালু কিন্তু আসছে 9/2। তো এখন তুমি খেয়াল করে দেখো, a এর ভ্যালু তুমি জানো 9/2, তুমি ই এর ভ্যালু জানো। দেখো আমরা যদি এখানে ছোট করে লিখি যে a এর ভ্যালু আমরা জানি হচ্ছে 9/2, ই এর ভ্যালু আমরা জানি হচ্ছে 2/3, তাহলে কি আমার ইকুয়েশনের জন্য যা যা লাগতো আমরা কি জেনে গেছি না? সো আমরা যদি এখানে লিখি অতএব নিয়ামকের ইকুয়েশন হবে, অতএব নিয়ামকের সমীকরণ হবে x সমান সমান প্লাস মাইনাস a বাই ই, রাইট? তো এটা যদি হয় তাহলে x সমান সমান প্লাস মাইনাস a এর ভ্যালু কত বলো? a এর ভ্যালু হচ্ছে 9/2 ডিভাইডেড বাই ই এর ভ্যালু হচ্ছে 2/3। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবা ক্যালকুলেশনের ফলে ফাইনাল রেজাল্ট পাচ্ছি প্লাস মাইনাস এখানে 9/2, এটা তো উল্টে যাবে 3/2। অর্থাৎ ফাইনালি সকল ক্যালকুলেশনের পরে আমাদের রেজাল্ট যেটা আসবে x সমান সমান প্লাস মাইনাস 3 নং 27/4। সো এটা হবে আমাদের নিয়ামকের ইকুয়েশন। হোপফুলি আমরা সবাই বুঝতে পেরেছি নিয়ামকের ইকুয়েশন আমরা এখন বের করতে পারবো। ওকে, সো লেটস জাম্প ইনটু দ্য নেক্সট সেকশন। গ নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্নে আসলে কি বলেছে? গ নং প্রশ্নে বলেছে এস এস প্রাইম যদি বৃহৎ অক্ষ হয় 8 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট হাইপারবোলার ইকুয়েশন কি? দিস ইজ আ চ্যালেঞ্জিং ওয়ান। বৃহৎ অক্ষ তোমরা যদি খেয়াল করে দেখো, আমরা যদি একটু ব্রেইন স্টর্মিং করি তাহলে বুঝতে পারবো যে হাইপারবোলার ক্ষেত্রে কিন্তু বৃহৎ অক্ষ ক্ষুদ্রাক্ষ বলে না, হাইপারবোলার ক্ষেত্রে কিন্তু আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ বলে, তাই না? তো এখন তোমার ইনিশিয়ালি তোমার কাছে কোশ্চেন হচ্ছে এই যে হাইপারবোলাটা দেখতে কেমন হবে? দেখতে এরকম হবে। তার মানে এটার জেনারেল ইকুয়েশন কি? আমরা সবাই জানি এটার জেনারেল ইকুয়েশন হচ্ছে, অন্য কালার দিয়ে করি আমি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাই না? এটার জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা। নাকি এরকম হবে যেটার জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই, সরি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তোমাদের অনেকের হয়তো মনে হচ্ছে এস এস প্রাইম বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ মানে প্রথমটাই বা সবুজটা হয়তো হবে, বাট সবুজটা অ্যাকচুয়ালি হবে না, হবে কোনটা? লালটা। ওকে, এইখানে অনেকের সাথে আসলে কন্ট্রাডিকশনটা হয়ে যাবে, বৃহৎ অক্ষ বলতে অনেকে আসলে আর অক্ষকে ধরে নিবে, বাট আমাদের মাথায় রাখা লাগবে বৃহদাক্ষ ইজ নট ইজ ইকুয়াল টু আর অক্ষ, ঠিক আছে? এটা হাইপারবোলার ক্ষেত্রে। কেন সেটার পক্ষে আমি যুক্তি দিচ্ছি। ওকে, একটা ছোট কনসেপ্ট আমরা খেয়াল করে দেখি যেটা আমাদের হয়তো হেল্প করবে। খেয়াল করে দেখো, এইটা যদি আমাদের নর্মাল ইয়ে হয় তো এটার জেনারেল ইকুয়েশন কি আমরা সবাই জানি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই হাইপারবোলাটির ইকুয়েশন হচ্ছে এটা। তো খেয়াল করে দেখি এইটার ইকসেন্ট্রিসিটির ভ্যালুটা কত, একটুখানি বের করার ট্রাই করে। এটার ইকসেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছে ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস
বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তোমরা যদি বইয়ের সাথে মিলিয়ে দেখো তাহলে দেখবা যে এই কেসের জন্য এক্সেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছে এইটা। ভালো সংবাদ। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে একটু ফার্দার, ওকে, এইটার ক্ষেত্রে তারপরে তুমি যদি এটাতে আরো কিছু জিনিস জানো তাহলে হচ্ছে এটার আর অক্ষ হচ্ছে, এটার আর অক্ষ কিন্তু, আর অক্ষ বলতে আমি ট্রান্সভার্স এক্সিস বোঝাচ্ছি, যারা ইংলিশ ভার্সনের দেখছো আর অক্ষ বলতে আমি ট্রান্সভার্স এক্সিস বোঝাচ্ছি, ঠিক আছে? সো ট্রান্সভার্স এক্সিসের যে ইয়ে আছে সেটা কিন্তু 2a, তার মানে ট্রান্সভার্স এক্সিসটা কিন্তু অ্যাকচুয়ালি এতে আছে। ওকে, আর কনজুগেট এক্সিস বা অনুবন্ধী অক্ষ যেটা আছে, কনজুগেট এক্সিস অথবা অনুবন্ধী অক্ষ যেটা, সেটাই কিন্তু রাদার টু বি। ওকে, এটা কিন্তু আমরা জানি। ওকে, তো এখানে হচ্ছে এটাকে আমরা এই যে এই বরাবর এখান থেকে এই বরাবর এটাকে আমরা বলি হচ্ছে আহ আর অক্ষ, আর এখান থেকে তোমার ইয়াকার পরে যেটা হয় সেখানে আমরা বলি হচ্ছে অনুবন্ধী অক্ষ, ঠিক আছে? এই যে এইটুকুকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী অক্ষ। ওকে, যাই হোক, তো এখন তুমি আরেকটা জিনিসের সাথে তো আমরা সবাই এগ্রি করব যে হাইপারবোলার ক্ষেত্রে ই এর ভ্যালু সবসময় গ্রেটার দেন 1 হয়। এইগুলো যদি আমরা এগ্রি করি তাহলে তুমি চিন্তা করে দেখো, আমরা যদি এখানে রুট স্কোয়ার করে দিই তো ই স্কোয়ার সমান সমান হবে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, তো এখন দেখো তোমার এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, রাইট? সো ফাইনালি এখানে পাচ্ছি হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1। হোপফুলি ক্লিয়ার আমরা সবাই। সো এরকম যদি হয় তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ই এর ভ্যালুর উপর কিন্তু আমার সবকিছু ডিপেন্ডেন্ট, এবং এই জন্যই কিন্তু আমার প্রথম কথাটা বলা যে সেকেন্ড চিত্র হবে। কেন দেখি, ঠিক আছে? এই যে এখানে যদি হয় তাহলে ই এর ভ্যালু আমার কত দেয়া ছিল, ই এর ভ্যালুর উপরে সবকিছু ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ই এর ভ্যালু যদি 1.1 1.2 সামথিং এরকম হয়, তার মানে আমি যদি বলি এই ই স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালুর উপর সব ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এইটা যদি, এইটার দুইটা কেস আছে, একটা হচ্ছে ই স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে গ্রেটার দেন 0, আর ই স্কোয়ার মাইনাস 1 লেস দেন 0। এই দুইটার উপরে সবকিছু, আমরা যা যা এখন বলবো সেটা ডিপেন্ডেন্ট এই দুইটা কেসের উপরে। তো দেখে আমরা আসলে আমাদের কি করা লাগবে। আমাদের ই কত ছিল, আমাদের ই ছিল 8, তাই না? সো 8 যদি আমাদের এক্সেন্ট্রিসিটি হয় তাহলে আমরা কি বসাবো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 64 মাইনাস 3 1 মানে 63। সো তুমি খেয়াল করে দেখো বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ারের 63 টাইমস, তার মানে হুইচ ওয়ানস লার্জার? অবভিয়াসলি এখানে বি স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে এ স্কোয়ার, তাই না? তার মানে বিটা অ্যাকচুয়ালি কি, মানে আমি যদি বি থেকে বলি আসলে টু বি যেটা আছে, এই টু বিটা আসলে কি, বা বি বলো বা টু বি বলো যেটাই বলো না কেন, টু বিটা কিন্তু তোমার কনজুগেট এক্সিস ছিল, তাই না? টু বিটা ছিল কনজুগেট এক্সিস বা অনুবন্ধী অক্ষ, আর এ কিন্তু ছিল তোমার ট্রান্সভার্স বা আর অক্ষ, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, এই কেসে কিন্তু আমার তোমার বি এর ভ্যালুটা এ এর চেয়ে বড়, তার মানে কনজুগেট এক্সিসটা ট্রান্সভার্স এক্সিসের চেয়ে বড়। কিন্তু যদি ই স্কোয়ার মাইনাস 1টা লেস দেন 1 হতো, যেমন ই এর ভ্যালু 1.1 স্কোয়ার, 1.1 স্কোয়ার স্কোয়ার করলে কত হয় আমরা দেখি, হবে তোমার 1.21। তো 1.21 থেকে 1 বিয়োগ করলে তো 0.21 থাকে, তো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.1 ইন্টু এ স্কোয়ার, তখন কিন্তু আবার এ স্কোয়ারটা বড় হয়ে যেত। সবকিছুই হতে পারে, বাট আমাদের যে ম্যাথটা দেওয়া হয়েছে সেই ম্যাথের কেসের জন্য কিন্তু কনজুগেট এক্সিসটা গ্রেটার দেন হচ্ছে ট্রান্সভার্স এক্সিস, ঠিক আছে? তো এখন আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করে দেখি, আমাদের যে ম্যাথটা দিয়েছে সেটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এটার ইকুয়েশন কি? এটার ইকুয়েশন হচ্ছে আমরা সবাই জানি যে y স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এরকম দেখতে, ঠিক আছে? তো এখানে দেখো যে এটা যদি হয় তখন আমার এটার ই এর ভ্যালু কত ছিল, ই এর ভ্যালু ছিল রুট ওভার 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা যদি আবার ইয়ে করে দেই, আচ্ছা, তারপরে এটার হচ্ছে ট্রান্সভার্স এক্সিস বা আর অক্ষ হচ্ছে এটা, এ দিয়ে যেটা যাচ্ছে সেটা, আর ইয়ে হচ্ছে মানে ট্রান্সভার্স এক্সিস দৈর্ঘ্য হচ্ছে 2a, আর
কনজুগেট এক্সিস বা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টু, সরি এটা হচ্ছে 2b, অনুবন্ধী অক্ষেরটা হচ্ছে 2a। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, সো 2b এবং 2a, ভালো কথা। তাহলে এখন খেয়াল করে দেখি স্কোয়ার সমান সমান কি আসতেছে, 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে স্কোয়ার মাইনাস 1। সো এ স্কোয়ার সমান সমান হচ্ছে বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে 63। সো তুমি খুব ইজিলি বুঝতে পারছো যে এই ক্ষেত্রে এ স্কোয়ারটা বি স্কোয়ারের চেয়ে গ্রেটার, অর্থাৎ 2a হবে 2b'র চেয়ে গ্রেটার হবে। তার মানে এইটার ক্ষেত্রে বৃহদাক্ষ কোনটা হবে, 2a হচ্ছে আমার অনুবন্ধী অক্ষ। সো বৃহদাক্ষ মানে এই ক্ষেত্রে আমার বৃহদাক্ষ হচ্ছে অনুবন্ধী অক্ষটা। ওকে, এবং খেয়াল করে দেখো কেন এইটাই হবে, কারণ তোমাকে বলা হয়েছে অনুবন্ধী অক্ষটা তোমার, এই যে দেখো কোশ্চেনের মধ্যে বলা হয়েছে 3,0 এবং -3,0 দ্বারা যায়। তো তোমার বৃহদাক্ষ যেটা কিনা অনুবন্ধী অক্ষ, সেটা যদি 3,0 এবং -3,0 দ্বারা যায়, এই যে এটা দ্বারা যায়, এবং এটা যদি অনুবন্ধী অক্ষ হয়, তাহলে কি চিত্রটা আমার এরকম হচ্ছে না, এটা অনুবন্ধী, আর তো তোমার এটা তো আর অক্ষ, তাই না? সো অনুবন্ধী অক্ষটা যদি এটার উপরে থাকে, তাহলে বা এটা কিন্তু চিত্রটা এমন হচ্ছে। তো আমার চিত্রটা হবে এই টাইপের। হোপফুলি আমি বোঝাতে সক্ষম তোমাদের কেন চিত্রটা এটা হবে, ঠিক আছে? এই লজিকটা ক্র্যাক করা অনেকের ক্ষেত্রে ইম্পসিবল, এবং এটা কিন্তু চ্যালেঞ্জিং পার্ট এই ম্যাথের। ওকে, সো আমরা চলে যাই পরবর্তী পোর্শনে। চিত্রটা যদি এমন হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এরকম ফরম্যাটে যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আচ্ছা চিত্রের এখানে লিখে রাখি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। বারবার আমরা একই জিনিস বলছি। তো খেয়াল করে দেখো, এস এস প্রাইমকে তুমি বৃহদাক্ষ বলেছো, আটটি উৎকেন্দ্রিকতা বলেছো। এখন আমাদের আসলে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ভ্যালুটা যদি বের করে ফেলি, তাহলে কিন্তু ম্যাথ শেষ। তো খেয়াল করে দেখো যে এস এস প্রাইম যদি বৃহদাক্ষ হয়, তো তুমি লিখতে পারো যে এখানে বৃহদাক্ষ, তুমি চাইলে আগের প্রমাণটা করেও আসতে পারো যে বৃহদাক্ষ সমান সমান কেন অনুবন্ধী অক্ষ। সো এখানে বৃহদাক্ষ সমান সমান অনুবন্ধী অক্ষ। অতএব এই ম্যাথের অনুবন্ধী অক্ষে কত, 2a, তাই না? তো অতএব 2a সমান সমান হচ্ছে, তুমি বলতে পারো আহ এই যে এস এস প্রাইম আছে সেটা, তো এস এস প্রাইমের দৈর্ঘ্য কত, আমরা আগের ম্যাথেই করেছি 6। সো আমরা বলতে পারি a সমান সমান হচ্ছে 3। অলরাইট, তো a সমান সমান 3 বের হয়ে গেল। এরপরে চলো আমরা আর অক্ষ বের করার জন্য যাই। উৎকেন্দ্রিকতার ভ্যালু বলা আছে 8। সো ই সমান সমান তুমি জানো, সরি এখানে আবার লিখতে পারো, ই সমান সমান 8। সো ই সমান সমান হচ্ছে √1 প্লাস এটারটা হবে তোমার এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8, তাই না? তো আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করে দেই, ফাইনালি কি পাচ্ছি, 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমরা যদি ফাইনালি এ স্কোয়ার বাই, সরি 64 হবে। সো এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 63, তাই না? হোপফুলি আম কারেক্ট। তাহলে এখান থেকে দেখি আমরা আমাদের যদি সব সলিউশন করি, তাহলে আমরা কি পাচ্ছি, বি স্কোয়ার সমান সমান পাচ্ছি হচ্ছে, বি স্কোয়ার সমান সমান পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার বাই 63, দ্যাট মিনস 9 বাই 63, তাই না? এ স্কোয়ার মানে হচ্ছে 9 আর এটা হচ্ছে 63। আমার তো এ স্কোয়ার আর বি স্কোয়ারই লাগবে, তাই না? অন্য কোনো কিছু তো লাগবে না। সো এখান থেকে অ্যাপারেন্টলি আমরা বুঝতে পারছি যে এর ভ্যালুটা কিন্তু বি স্কোয়ার, এর ভ্যালুটা কিন্তু বি এর চেয়ে বড়, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে তোমার এ কিন্তু এখানে তোমার অনুবন্ধী অক্ষ, তাই না? এই ম্যাথের ক্ষেত্রে এ হচ্ছে আমার অনুবন্ধী অক্ষ। তো হোপফুলি আমাদের যদি সকল ক্যালকুলেশন ঠিক থাকে, তাহলে আমরা পরবর্তী পোর্শনে হোপফুলি যেতে পারি, তাই না? 1 প্লাস ক্যালকুলেশনটা একবার মিলিয়ে নিই আমরা। ওকে, সো এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ভ্যালু যদি আমরা বের করে ফেলি, তাহলে দেখো, সরি ফর দ্যাট, এই পেজে কি হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা যদি এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার ইকুয়েশনটা বের হয়ে যাচ্ছে, তাই না? তো দেখি অতএব এক্স স্কোয়ার বাই এস, সরি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, যেটার ভ্যালু হচ্ছে 9 বাই 63। তার মানে 9টা তোমার নিচে থাকবে,
উপরে কিন্তু 63 উঠে যাবে, তার মানে কি হবে 63y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে যেটা হচ্ছে 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তো হোপফুলি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে এই ম্যাথটার সলিউশন কেমন হবে এবং এই ম্যাথটার চিত্র কেন এমন হবে। এখানে অনেকে অন্যরকম ভাবে করতে পারো, বাট আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য বেস্ট পসিবল সলিউশন এবং এটাই হয়তো যথাযথ আনসার। যদি কারো দ্বিমত থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাতে পারো, কমেন্ট সেকশন ইজ টোটালি ফ্রি। ওকে, নেক্সট পোর্শনে যাওয়ার আগে আমাদের যে কোনো কনিক্সের যে সাধারণ সমীকরণটা আছে সেটাকে একটু মাথায় রাখতে হবে। যে কোনো কনিক্সের জেনারেল ইকুয়েশন হচ্ছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাই না? এবং এই যে কনিক এইটাতে এইগুলো দিয়ে কিন্তু এটার যে ভ্যালুগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু কনিক্সের যে প্রকৃতি আছে সেটা কিন্তু নির্ণয় করা যায়। যেমন আমরা জানি যে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এবি হয় তাহলে কি হয়, এটা হয় একটা পরাবৃত্ত বা প্যারাবোলা। যদি এইচ স্কোয়ার লেস দেন এবি হয় তাহলে কি হয়, উপবৃত্ত বা ইলিপস। আর যদি এইচ স্কোয়ার গ্রেটার দেন এবি হয় তাহলে কি হয়, হাইপারবোলা বা অধিবৃত্ত, তাই না? ওকে, সো আমরা এগুলো লিখে রাখি। সো পরবর্তী সেশনে যদি যাই তাহলে ঘ নং প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের আসলে এগুলো কাজে লাগবে, এই জন্য এরকম করে করা। তো দেখি আলফা ইজ ইকুয়াল টু 18 যদি আমরা বসাই তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়াবে। আমরা একটা অন্য কালারের পেন নেই, অন্য কালারের পেন নিয়ে জিনিসটাকে একটুখানি বোঝার ট্রাই করি। আলফা ইজ ইকুয়াল টু যদি 18 হয় তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে, দেখো 18x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার প্লাস 72x মাইনাস 32y মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। সো প্রথমে আমাকে কনিকের প্রকৃতিটা নির্ণয় করা লাগবে। কনিকটা কি, কোন কনিক সেটা আমার বের করা লাগবে। সো বের করার জন্য আমরা কার হেল্প নিব, এইচ স্কোয়ার এবং এবি। সো খেয়াল করে দেখো এখানে এইচ স্কোয়ার, এইচ যুক্ত কি কোনো পদ আছে, এক্স ওয়াই যুক্ত কোনো পদই নেই। সো এইচ এর ভ্যালু হচ্ছে 0, তাই না? এইচ এর ভ্যালু হচ্ছে 0 এবং এবি এর ভ্যালু দেখো, এবি এর ভ্যালু কিন্তু তুমি যাই করো না কেন 18 গুণন 8, অবভিয়াসলি এটা তোমার এর চেয়ে বড় হবে। ওকে, সো 18 গুণন 8 এ আমরা পাচ্ছি হচ্ছে 144, 144। সো এখান থেকে তুমি ইজিলি বুঝতে পারছো অতএব এইচ স্কোয়ার লেস দেন হচ্ছে এবি। তাহলে যদি এটাই হয় তাহলে কি হবে, এটা হচ্ছে একটা এলিপস, অতএব কনিকটি হচ্ছে এলিপস বা উপবৃত্ত। এখন যদি উপবৃত্ত হয় তাহলে আমার এখান থেকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে যে এখান থেকে এটার যে শীর্ষবিন্দু আছে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে সেটাকে বের করতে হবে। সো এটা বের করার জন্য আমাদের আগে আসলে জেনারেল ইকুয়েশনকে ডিরাইভ করে নিতে হবে, এটা আমরা সবাই জানি কম বেশি। তো খেয়াল করে দেখো এখান থেকে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে 18x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার প্লাস 72x মাইনাস 32y মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। এই ম্যাথগুলোর আমার প্রথম স্টেপ কি হয়, আমাদের প্রথম স্টেপ হয় হচ্ছে আমরা আগে এক্স গুলোকে একসাথে করে, এক্স এবং ওয়াই গুলোকে একসাথে করে রাখি, তাই না? 18x স্কোয়ার প্লাস 72x আর ওইদিকে ওয়াই গুলোকে একসাথে করব প্লাস 8y স্কোয়ার মাইনাস 32y আর ধ্রুবক পদটাকে আরেক পাশে ফেলে দিব। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগকে এক্স এর ইয়ে থেকে কমন নেই। সো এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা পাই হচ্ছে তোমার 4, সো 4x, দেন এখান থেকে 8 কমন নিলে পাই হচ্ছে y স্কোয়ার মাইনাস 4y ইজ ইকুয়াল টু 16। সো এখানে যদি তারপরে আমরা কি করব, এটাকে হোল স্কোয়ারে আনতে আমার যা লাগবে সেটাকে যোগ করে দিব। সো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2, সো 2 স্কোয়ার লাগবে মানে 4 লাগবে। সো 4 প্লাস সেম এখানেও তোমার একটা 4 লাগবে, y স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 2, সো এখানে একটা 4 লাগবে, তাই না? তো এটা হচ্ছে আমার জেনারেল ফর্ম। তারপরে দেখো চিন্তা করে দেখো 16, এখন আমরা কি এই পাশে যতগুলো যোগ করেছি এই পাশেও তা যোগ বিয়োগ করে দিব, তাই না? যা যা করেছি তা করব। সো 18 ইন্টু 4 যোগ করেছি, তো 18 ইন্টু 4 মানে 72 যেটা আছে সেটাকে যোগ করে দিব। আবার 32 ওখানে যোগ করেছি এই পাশেও যোগ করে দিব।
তো ফাইনালি আমার রেজাল্ট কি দাঁড়াচ্ছে? ফাইনালি রেজাল্ট দাঁড়াচ্ছে 18 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 8 ইন্টু ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 72 প্লাস 32 প্লাস 16, 90 পাচ্ছি। ওকে, সো এটাকে টোটালটা, সরি 30, 90 তো হবে না, একটু বেশি হবে, 120 পাচ্ছি, সরি ভুল দিয়ে দিয়েছে, তো 120 হচ্ছে। এখন যদি আমরা কি করা লাগবে, এটা যে 120 আছে এটা দ্বারা সবগুলোকে ভাগ করে দেওয়া লাগবে। সো যদি আমরা ভাগ করে দিই এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 120 প্লাস 8 ইন্টু ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার বাই 120 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে আমরা ফাইনাল ইকুয়েশনটা কি পাবো? ভাগ করার ফলে যা যা থাকবে সেটা হবে আমাদের ফাইনাল ইকুয়েশন, তাই না? তো 18 ডিভাইডেড বাই 120 করো, তুমি দেখবে রেজাল্ট পাচ্ছ 3/20। তাহলে এখানে আমাদের রেজাল্ট হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 20 প্লাস এখানে 8/20 করো, দেখো তুমি পাবে হচ্ছে 2/5, তাই না? তো এখানে পাচ্ছ হচ্ছে 2 ইন্টু ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার বাই 5 ইজ ইকুয়াল টু 1। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। সরি, ক্যালকুলেশনের মিস্টেক হচ্ছে বারবার, এটা হচ্ছে 15, তাই না? 8 দিয়ে এটাকে ভাগ করলে এটা 15 হয়, সরি আমার ক্যালকুলেটরে টিপতে বারবার ভুল হচ্ছে। তো এটা যদি আমরা বের করে ফেলি তারপরে দেখো আসলে আমার কি বাকি ক্যালকুলেশনটা কি খুবই সহজ না? আমরা শীর্ষবিন্দু কত হয় 0 0 আমরা তো ধরে নিব। তো চলো আমরা এটা থেকে পরের পার্টটা করি। পরের পার্ট হচ্ছে আমাদের ইকুয়েশনটা একবার লিখে নেই, 3 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 20, হোপফুলি আমি ঠিক লিখেছি। তারপরে হচ্ছে প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার বাই 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে দেখো আমরা যদি এটাকে আরো একটু জেনারেল ফর্মে ডিরাইভ করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে x plus 2 whole square, sorry, divided by 20/3 plus y minus 2 whole square divided by 15 is equal to 1। তো তুমি বুঝতে পারছো এটা তোমার 6 পয়েন্ট সামথিং হবে, 6.66 হবে। তাহলে আমার a স্কোয়ারের ভ্যালুটা কিন্তু লেস দেন হচ্ছে b স্কোয়ার। তো a স্কোয়ারের ভ্যালু যদি লেস দেন b স্কোয়ার হয় তাহলে আমাদের টোটাল ক্যালকুলেশনের যে পার্টগুলো আছে সেগুলো প্রথমে দেখো শীর্ষবিন্দু, ভালো কথা। তো শীর্ষবিন্দু কি হয়? শীর্ষবিন্দু হয় দুটো, শীর্ষবিন্দু হয় তোমার দুটো। তো এই টাইপের যে এলিপসটা আছে সেটা শীর্ষবিন্দু কি হয়? সেটা শীর্ষবিন্দু তোমার, তুমি জানো যে এই যে উপবৃত্তটা আছে সেটা তোমার দেখতে এরকম হয়। তো শীর্ষগুলো আসলে তোমার এই যে এই দুই পাশে অবস্থিত থাকে, মানে ওয়াই অক্ষের উপরে অবস্থিত থাকে। তো এগুলো হয় তোমার y,0। তার আগে আমাকে এটাকে আসলে ধরে নিতে হবে যে এটা হচ্ছে তোমার এখানে এক্স প্লাস 2 সমান সমান বড় হাতের এক্স এবং ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু বড় হাতের ওয়াই ধরে আসলে করা লাগবে যে এটা হবে তোমার এক্স স্কোয়ার বাই 20/3, আর এটা তো এ স্কোয়ারের ভ্যালু, এটা কিন্তু এ স্কোয়ারের ভ্যালু, এটা আমাদের সবার বোঝা লাগবে। ওয়াই স্কোয়ার বাই 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, সো এটার পরে আমরা যদি যাই যে ই এর ভ্যালু কত হবে, কি বলে ওটার নাম, তোমার শীর্ষবিন্দুর ভ্যালু কি হবে? শীর্ষবিন্দু যদি এই ক্ষেত্রেই ধরি, শীর্ষবিন্দু হবে তোমার বড় হাতের এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল, এখানে এটা হবে তোমার আসলে 0,b, তাই না? সো 0,b হবে। ওকে, প্লাস মাইনাস বি আসলে। তাহলে যদি 0,+-b হয় তাহলে তুমি চিন্তা করে দেখো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 0,+-√15, √15, ঠিক আছে? সো দ্যাটস ইট। তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার এক্স এর ভ্যালু আসলে কত? এক্স এর ভ্যালু মানে হচ্ছে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 0, তার মানে এক্স সমান সমান আসলে হচ্ছে -2, এবং y -2 ইজ ইকুয়াল টু হচ্ছে +-√15। সো y সমান সমান হচ্ছে 2 +-√15। সো আমাদের যে শীর্ষবিন্দুগুলো আছে শীর্ষবিন্দুগুলো আসলে কি?
শীর্ষবিন্দুগুলো হচ্ছে তোমার, সরি এটা হচ্ছে x সমান সমান -2। তো x, y ইজ ইকুয়াল টু, এটা হবে তোমার 2, প্লাস 2 প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসের দুটো বোঝাচ্ছে আসলে √15। এবং এই টাইপের যখন তোমার ইয়ে হয় তখন আমাদের ইয়ে কি কি বলে ওটার নাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয় তোমার 2a² b, আমরা সবাই জানি। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা খুবই সহজ, খুবই ছোট জায়গা আছে যদিও। তো আমরা লিখি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা সমান সমান হচ্ছে 2a² b, দ্যাট ইজ 2 ইন্টু a স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে তোমার, a স্কোয়ার হচ্ছে 20/3 ডিভাইডেড বাই b এর ভ্যালু হচ্ছে তোমার √15। ফাইনালি তুমি যদি করো তাহলে পাবা 40/3√15, এটাই হচ্ছে আমার দৈর্ঘ্য। ঠিক আছে, তো হোপফুলি আমরা বুঝতে পেরেছি কিভাবে করে ম্যাথটা আসলে করতে পারবো। একটু বড় ম্যাথ ছিল, লেন্দি ম্যাথ ছিল, বাট হোপফুলি এটা দেখলে তোমাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না। সেম ভাবে করে আসলে আমরা উমো নাম্বার যে ম্যাথটা আছে সেটাও করতে পারি। উমো নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখো আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে 9x² - 16y² প্লাস 72x - 32y - 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে তুমি যদি এইচ স্কোয়ারের ভ্যালু বসাও, এইচ স্কোয়ারের ভ্যালু যদি বসাও তাহলে দেখবা 0 হচ্ছে, এবং এ বি এর ভ্যালু যদি বসাও তাহলে দেখবা 9 ইন্টু -16, সেটা মিলে তোমার আসলে হচ্ছে -144। সো 9 ইন্টু -16 মিলে হচ্ছে -144। তো এটা অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো যে এইচ স্কোয়ার এখন তোমার এই বির চেয়ে বড়, তার মানে কি, অতএব এটা হচ্ছে একটা অধিবৃত্ত। আমি বুঝাতে পেরেছি হোপফুলি। সো এটা হচ্ছে একটা অধিবৃত্ত। ওকে, তো এখন তোমার এটার যদি কেন্দ্র বের করতে বলে এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলে তাহলে আমরা কি করতে পারি? খেয়াল করে দেখো, আগে আমাদের সেম প্রসিডিউরে জিনিসগুলোকে ভাঙাতে হবে। তো আমরা যদি ভাঙাই তাহলে কি পাচ্ছি, তোমার ইকুয়েশনটা হচ্ছে 9x² প্লাস, একসাথে করে লিখি একবারে, 72x কে একসাথে লিখি, তারপরে মাইনাস 16y² এবং এখান থেকে যদি তোমার -32y এবং 16টাকে আরেক পাশে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশনটা। ওকে, তারপরে আমাদের কি করতে হবে, এখান থেকে 9 কমন নেওয়া লাগবে। সো 9 কমন নিলে কি হবে, 9x² প্লাস 8 নং ইয়েস 8x হবে, মাইনাস 16 যদি কমন নাও তো y² - 2 হবে, ইজ ইকুয়াল টু 16 হবে। ঠিক আছে, ভালো সংবাদ। তারপরে আমরা পরের পার্টে চলে যাই। তারপরে দেখো আসলে কি হচ্ছে, তারপরে আমাদের ওই হোল স্কোয়ারের জন্য যা যা লাগবে সেটা নিচ্ছি, x² প্লাস 8x, আচ্ছা এটা তোমার 2 ইন্টু x ইন্টু 4 হবে, সো এখানে 4² মানে 16 হবে, মাইনাস 16 ইন্টু y² - 2, এটা 2y হবে, সরি। সো 2 ইন্টু y ইন্টু 1, সো এখানে একটা 1 হবে। তো এখানে তোমার কি হচ্ছে দেখো, এখানে হবে তোমার 16, এদিকে 9 ইন্টু 16 একটা যোগ করেছো, তার মানে 144 যেটা সেটা যোগ হবে, এবং এখানে কিন্তু 16 বিয়োগ করেছো, তো 16 বিয়োগ হবে, তার মানে আমরা ফাইনালি পাচ্ছি 9 ইন্টু এক্স প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 144। তো এটা দ্বারা তুমি যদি উভয় পক্ষকে ভাগ করো দেন আমরা পাচ্ছি হচ্ছে x প্লাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9, আর 9 দ্বারা যদি 144, মানে 144কে যদি 9 দ্বারা ভাগ করো তুমি পাবে হচ্ছে 16। ঠিক আছে, আর 16, 144কে যদি 16 দ্বারা ভাগ করো তখন পাবে হচ্ছে 9। সো y মাইনাস 4 1 হোল স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু হবে তখন 1। ঠিক আছে, তো দেখো এখান থেকে তোমার যদি কেন্দ্র বের করতে বলে, কেন্দ্র তো ইউজুয়ালি 0 0 হয়, তো এটাকে আগে তোমার ধরে নিতে হবে যে এটা হচ্ছে বড় হাতের x 16 মাইনাস এটা বড় হাতের y 9 ইজ ইকুয়াল টু 1, তোমার ব্রেকেটে লেখা লাগবে, অথবা তুমি উপরে ধরি লিখে রাখতে পারো x প্লাস 4 ইজ ইকুয়াল টু x, আর y মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা y ধরেছি। সো এটা হয়ে তারপরে তাহলে আমার ফাইনালি দেখো কেন্দ্র যদি বের করতে বলে, কেন্দ্র কত হয় বলো, কেন্দ্র হয় বড় হাতের x, y এর ভ্যালু হতো তোমার 0,0। এখন অ্যাকচুয়ালি তো 0,0 না, আমার x এর ভ্যালু কত বলো, আমরা তো জানি যে x সমান বড় হাতের x সমান সমান 0, বাট x সমান সমান আমরা কি ধরেছি, x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, তো x এর ভ্যালু কত হবে আসলে -4। সেম ভাবে করে y এর ভ্যালু 0 ধরা হয়েছে, বাট y কি, y মাইনাস 1, তো এটা সমান সমান 0 হলে y এর ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি 1 হচ্ছে। ঠিক আছে সবার?
ওকে, তারপরে আমরা দেখি পরের পার্টে কি আছে। পরের পার্টে বলেছে আমাদের উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন বের করতে হবে। তো উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন যদি বের করতে যাও, তাহলে তুমি চিন্তা করে দেখো, এটা হচ্ছে একটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এর এরকম একটা অধিবৃত্ত। তার মানে এই যে এই টাইপের, ঠিক আছে? তো এইটার উপকেন্দ্র কই? এটার উপকেন্দ্র হচ্ছে এই জায়গাগুলোতে। উপকেন্দ্রিক লম্ব কি? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা না? তো এক্স সমান সমান সামথিং হবে, যেটা হচ্ছে এই হয়। এক্স সমান সমান প্লাস মাইনাস এ ইন্টু ই হয় উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন। এক্স সমান সমান প্লাস মাইনাস এই হবে। তো চলো আমরা তাহলে এটার জন্য কি আগে ই বের করা লাগবে না? তো ই বের করার জন্য আমরা কি করতে পারি দেখো, ই হচ্ছে, আচ্ছা ই বের করা লাগবে একটু, চলো আমরা দেখি। তো এক্স সমান সমান হবে, এই যে বড় হাতের এক্স সমান সমান হবে, দেখো অন্য কালারে করি বেটার মনে হয়। উপকেন্দ্রিক, দেখি ই বের করা ছাড়া পারি নাকি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে এক্স সমান সমান প্লাস মাইনাস এই, রাইট? সো এক্স এর ভ্যালু কত? এক্স প্লাস 4। এই কে তুমি চিন্তা করে দেখো, প্লাস মাইনাস এ ইনটু এটাকে তুমি কি লিখতে পারো? রুট ওভার 1 প্লাস, এটার ক্ষেত্রে তো বি স্কোয়ার বাই স্কোয়ার, তো তুমি নিচে আসলে স্কোয়ার আর উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারো। ফাইনালি তুমি আসলে এই এ এবং রুট ওভার এটাকে কিন্তু কেটে দিতে পারো, কারণ রুট ওভার স্কোয়ার মানে কি এ। এই দুইটা কিন্তু কাটা চলে যায়, তাহলে ফাইনালি কি থাকে? এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এটা এটা কাটা গেলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। কিভাবে করে কাটছে যদি না বুঝো, তাহলে তুমি চিন্তা করো এ ইন্টু উপরে কোনো কিছু একটা আছে, রুট ওভার, এটা ধরো রুট ওভার কিছু একটা আছে, রুট ওভার এ মানে কত? এ। সো এই যে এই দুটো কাটা চলে গেল, এভাবে করে কাটবে। ঠিক আছে, ওকে, এটাকে মুছে দিচ্ছি। তো ফাইনালি দেখো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু থেকে যাচ্ছে। এম আই ক্লিয়ার টু অল? হোপফুলি ইয়া। সো দেখো এখানে তাহলে আমরা এক্স সমান সমান এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ারের ভ্যালু কত ছিল? এই যে এখানে দেখো 16 এবং 9, তাই না? বি স্কোয়ারের ভ্যালু 9। সো 16 প্লাস 9, সেটা কত? 25। 25 এর রুট ওভার কত? 5। সো এখান থেকে আমরা বলতে পারি যে দুটো ইকুয়েশন পসিবল। এখান থেকে বলতে পারি যে দুটো ইকুয়েশন পসিবল। একটা হচ্ছে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু প্লাস 5, যদি প্লাস নিয়ে করি তাহলে প্লাস 5 হবে, যেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 হবে আমার ইকুয়েশন। অথবা যদি আমরা মাইনাস নিয়ে করি তাহলে কি হবে? এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 5, রুট 25 তো 5ই হবে। সো এক্স ইজ, তখন এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 হবে। সেই দুইটাই হবে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, একটা এক্স ইজ ইকুয়াল টু 1 এবং আরেকটা হচ্ছে এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তো এই হচ্ছে আমাদের পাঁচটার যে প্রবলেম ছিল, এই পাঁচটা প্রবলেমের সলিউশন, বুঝায় সলিউশন। তোমরা চাইলে কিন্তু পিডিএফ এর লিংকটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার ফেসবুক অ্যাকাউন্ট ফারহান খান রম্য, ফোন নাম্বার এটা। আর যদি কেউ মেইল করতে চাও তাহলে farhansclasses@gmail.com এ তোমরা মেইল করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। হোপফুলি সবাই বেনিফিটেড হয়েছে এই সেশনটা থেকে। আল্লাহ হাফেজ সবাইকে।